বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যে যারা অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখে গিয়েছিলেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যে অন্যতম। গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ ও পল্লী প্রকৃতির অপরূপ সৌন্দর্যের প্রকাশ তার গল্পগুলোতে প্রকাশ পেয়েছে। গ্রাম বাংলার মানুষের দারিদ্র্য ও বেদনার আশাভঙ্গ ও স্বপ্নের চিত্র তিনি বাংলা সাহিত্যে জীবন্ত করে তুলতে পেরেছিলেন তার লেখনীর মধ্যে দিয়ে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প ও উপন্যাসে জীবনের সমস্যা, জীবনের বিষণ্ণতা, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব কিছুই নেই। যা ছিল তা হলো সাধারণ পরিচিত মানুষের অন্তর্বেদনার সহজ জীবন আকুতি। গ্রাম বাংলার মানুষের প্রত্যাহ জীবনের হাজারো না পাওয়ার মধ্যেও এক বড় প্রাপ্তিকে তিনি অসামান্য লেখনীর মাধ্যমে আমাদের উপহার দিয়েছেন। তার লেখা এমনই একটি গল্প নিয়ে আজ আমরা তোমাদের কাছে এসেছি। এই গল্পে লেখক অনেক দিন পর শহর থেকে গ্রামে ফিরে আবদ্ধ হয়ে গেলেন গ্রামের মানুষের আন্তরিকতায়। তিনি গ্রামে এসে এমনই এক মানুষের সান্নিধ্যে এসেছিলেন এবং তার ভালোবাসা পেয়েছিলেন, যাকে তিনি সারা জীবন মনের মণিকোঠায় স্থান দিয়েছিলেন পরম শ্রদ্ধায়। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আহ্বান। দেশের ঘরবাড়ি নেই অনেক দিন থেকে। পৈতৃক যে একটা বাড়ি ছিল তা ভেঙে চুরে জঙ্গল গজিয়ে গেছে। এ অবস্থায় অনেক দিন পর গিয়েছি একটা ছুটিতে গ্রামের বাড়িতে। গ্রামের চক্রবর্তী মশাই বাবার পুরাতন বন্ধু। আমায় দেখে খুশি হয়ে বললেন, এতদিন পরে বাবা দেশের কথা মনে পড়ল। প্রণাম করে তার পায়ের ধুলো নিলাম। তিনি বললেন, এসো এসো, বেঁচে থাকো, দীর্ঘজীবী হও। তা বাবা, বাড়ি ঘর করবে না? আগে সামান্য মাইনে পাই। তাতে কি, গ্রামের ছেলে গ্রামে বাস করবে। আর সামান্য মাইনে, বেশি মাইনে কি? আমি খড় বাঁশ দিচ্ছি, চালাঘর তুলে ফেলো, মাঝে মধ্যে যাতায়াত করো। আহা নরেশের ছেলে, দেখে অসুখ, কদিনই বা আছি, বাস করো না গায়ে। আরও অনেকে এসে ধরল। তারা বলল, অন্তত একটা খড়ের ঘর ওঠাতেই হবে। অনেকদিন পর গ্রামে এসে ভালোই লাগলো। যাদের বাল্যকালে ছোট দেখে গিয়েছি তাদের আর চেনাই যায় না। যাদের যুবক দেখে গিয়েছিলাম তারা হয়েছে বৃদ্ধ। বড় আম বাগানের মধ্যে দিয়ে বাজারের দিকে যাচ্ছি। আম গাছের ছায়ায় একটি বৃদ্ধের চেহারা ভারতচন্দ্র বর্ণিত ভারতবেশিনী অন্নপূর্ণার মতো। কোনো তফাৎ নেই। ডান হাতের নাড়ি থুকথুক করতে করতে বোধহয় তিনি বাজারের দিকে চলেছেন। বগলে একটা ছোট্ট থলে। বুড়িকে দেখে আমি দাঁড়িয়ে গেলাম। এই ধরনের বুড়িকে দেখে না আমার খুব মায়া হয়। নারী রূপের এক অপূর্ব পরিণতি। জিজ্ঞাসা করলাম, কোথায় যাবে? বাজারে যাব বাবা। বুড়ি আমায় ভালোভাবে দেখতে না পেয়ে কিংবা চিনতে না পেরে ডান হাতটা উঁচিয়ে তালুতে আড়ভাবে চোখের উপর ধরলেন। তারপর তিনি আমায় বললেন, কে বাবা তুমি? তোমারে ঠিক চিনলাম না তো। তুমি আমায় চিনবে না? বাড়ুজ্জে পাড়ার নরেশ বাড়ুজ্জের ছেলে আমি। আমি তো অনেক দিনে গ্রামে আসিনি। তা হবে বাবা, আমি আগে তো এ পাড়া ও পাড়া যাতাম আসতাম না। তিনি থাকতে অভাব ছিল না কোনো জিনিসে। গোলা ভরা ধান, গোয়াল পোড়া গরু। তোমায় তো আমি চিনতে পারলাম না। আমার তো তিনার নাম করতে নেই বাবা। তিনি করাতের কাজ করতেন। এই কথা বলে তিনি একটু জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকলেন, অর্থাৎ আমি তাকে চিনতে পেরেছি কিনা। কিন্তু আমার পক্ষে তো তাকে চেনা সম্ভব নয়, কারণ আমার বাল্যকালে কে গ্রামের করাতের কাজ করত তা তো আমার মনে থাকা সম্ভব নয়। বললাম, তোমার ছেলে আছে? কেউ নেই বাবা,
আমার কেউ এক নাচ জামাই আছে, তো সে মুঝে বাদ দেয় না। ওই আমার নাতনিকে রেখে মোর মেয়ে মারা যায়। আমার বড্ড কষ্ট, ভাত জুটি না সব দিন। বাজারে যাচ্ছি 3 পয়সা নুন কিনে আনতে, 2 কোটে চাল জোগাড় করেছি ও বেলা। বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম। আমি ভাবলাম ব্যাপারটা এইখানেই চুকে যাবে, কিন্তু তা হলো না। উপরন্তু ওই বুড়িকে কেন্দ্র করে আমার জীবনে এক অদ্ভুত অভিজ্ঞতা শুরু হলো। নিজের জীবনে না ঘটলে এই বিশ্বাসই করা যায় না এমন এক ঘটনা। পরের দিন সকালে ঘুম থেকে উঠেছি, এমন সময় কালকের সেই বুড়ি লাঠি ঠুকঠুক করতে করতে উঠোনে এসে হাজির। আমি এই মুহূর্তে থাকি এক জ্ঞাতি খুড়োর বাড়িতে। বুড়ি উঠোনে দাঁড়িয়ে আমায় ডাকলো। ও বাবা, বাবা। তিনি বোধহয় চোখে একটু কম দেখতেন। ও বয়সে অবশ্য সেটা আশ্চর্যই বা কি। বললাম, এই যে আমি এখানে। কাল পয়সা কটা পেয়ে ভাবলাম যাই দিনই বামুন পাড়ার দিকে, কে মুড়ে পয়সা দিলে তা চিনতেও পারলাম না। বিকেলবেলা চোখে তো ভালো ঠাউর পাইনি। আমার খুড়ো মশাই বুড়িকে বুঝিয়ে দিলেন যে আমি কে। সেই বুড়ি উঠোনের কাঁঠাল তলায় আপন মনে খানিকটা বকে উঠে গেল। তার যাবার সময় তাকে আরও 2-1 পয়সা দিলাম। পরদিন কলকাতায় চলে এলাম। ছুটি ফুরিয়ে গেল, তাই আমার জ্ঞাতি খুড়োকে কিছু টাকা দিয়ে আসলাম আসবার সময়, আমার জন্য ছোটোখাটো দেখে একটা ঘর তুলে রাখবার জন্য। কয়েক মাস পরে জ্যৈষ্ঠ মাসে গরমের ছুটিতে আমার সেই নতুন ঘরখানাতে এসে উঠলাম। কলকাতাতে এই কর্মব্যস্ত এই কয়েক মাসের মধ্যে বুড়িকে আমার একবারও মনে পড়েনি, বা এখানে এসেও হয়তো হতো না যদি না পরের দিনই আমার ঘরের নিচু দাওয়ায় না এসে বসত। বললাম, বুড়ি ভালো আছো? ময়লা ছেঁড়া কাপড়ের প্রান্ত থেকে গোটা কয়েক আম খুলে আমার সামনে মাটিতে রেখে বললে, আমার কি মরণ আছে বাবা? জিজ্ঞেস করলাম, এ আম কিসের? অগোপাল আমার, তোর জন্য নিয়ে এলাম। গাছের আম বেশ মিষ্টি, খেয়ে দেখো কোন। আমিও সম্বোধনের নতুনত্বে কৌতুক অনুভব করলাম, কিন্তু কি জানি কেন বড় ভালো লাগলো। গ্রামে অনেক দিন থেকে আপনজন তো কেউ নেই, একটা ঘনিষ্ঠ আদরের সম্বোধন করার লোকেরও অনেকদিন দেখা পায়নি। বাল্যকালে মা পিসিমা মারা যাওয়ার পর থেকে প্রতিবেশীদের মধ্যে অত বেশি বয়স্কের স্ত্রীলোক কেউ নেই যে আমায় গোপাল বলে ডাকে। বুড়ি বলল, তুমি খাও কোথায় বাবা? খুড়ো মশাইয়ের বাড়ি। বেশ যত্ন করে তো ওনারা? তা করে। ভালো দুধ খেতে পারছ তো? ঘুটি গোয়ালিনি দেয়, কিন্তু মন্দ নয়। ও বাবা, ওর দুধ অর্ধেক তো জল। দুধ খেতে পারছ না তুমি ভালো, আমি তা বেশ বুঝেছি। পরদিন ঘুম থেকে উঠে যখন দেখি সকাল হয়েছে, তখন বুড়ি দেখি আমায় উঠোনে এসে ডাকছে। ও গোপাল। বিছানা ছেড়ে উঠে বললাম, আরে এত সকালে কি মনে করে? হাতে ওটা কি? বৃদ্ধা তখন আমার দাওয়ায় নিজের গা ঠেস দিয়ে রেখে বলল,
এক ঘটি দুধ আনলাম তোর জন্যে। সে কি, দুধ এত পেলে কোথায় এত সকালে? আমার মা বলে ডাকে ওই হাজরা নাতার বউ, তার কেউ নেই। মোর সালাঘরের পাশে ওর সালাঘর, ওরে কাল রাত্রে বলে রেখে দিয়েছিলাম, বলি বউ আমার গোপাল দুধ খেতে পায় না, সকালে চা নাকি খায়, ওরে খুব ভরে উঠে গায়ে ধুয়ে দিতে হবে। তাই আজ কুকুরো ডাকা ভরে উঠে দেখি আমাদের ডাকছে, মা ওঠো, তোমার গোপালের জন্য দুধ নিয়ে যাও। আচ্ছা কেন বলো তো তোমার এসব? ছি, না, এসব ভালো নয়, এরকম আর কখনো এনো না। কত পয়সা দাম দিতে হবে বলো তো? কতটা দুধ? আমার গলার স্বর একটু রুক্ষ হয়ে উঠছিল, কারণ হয়তো মুসলমানের বাড়ির দুধ তো আমাদের গ্রামে চলে না। কোন দিক থেকে দেখে ফেলবে এই ছিল আমার ভয়। কেন আবার এসব ঝঞ্ঝাট জটে? বুড়ি আমার কণ্ঠস্বরে অপ্রত্যাশিত রুক্ষতায় যেন একটু ঘাবড়ে গেল, ভয় ভয় বলল, কেন বাবা, আবার পয়সা কেন? পয়সা নেবে না তো তুমি দুধ পাবে কোথায়? ওই যে বললাম তোমাকে বাবা, আমার মেয়ের বাড়ি থেকে। তা হোক, তুমি পয়সা নিয়ে যাও, সেও তো গরিব লোক। বুড়ি পয়সা নিয়ে চলে গেল বটে, কিন্তু সে যে একটু দমে গিয়েছে সেটা তার কথাবার্তার ধরনে বেশ বুঝতে পারলাম। মনে একটু কষ্ট হলো। বুড়ি চলে গেল, পয়সা দিতে যাওয়াটা কি ঠিক হয়েছে সেটা আমার মনে হতে লাগলো। বুড়ির কীরকম মন পড়ে গিয়েছে আমার উপর। স্নেহের দান এরকম করাটা ঠিক হয়নি। বুড়ি কিন্তু এই অবহেলা গায়ে মাখলো না। পরের দিন সকাল হতে না হতেই সে আবার এসে জুটল। আমি তখন দাওয়ায় বসেছিলাম। ও গোপাল, এইটু কি কষি শশার জালি মোর কাছের, এই নাও, নুন দিয়ে খাওয়ার জন্য মোর সামনে। তোমার চলে কি সে? নার্সামাইয়ের দেবার কথা, তা সে তো সব দিন দেয় না। ওই যারে মেয়ে বলে ও বড্ড ভালো, লোকের ধান ভানে, তাই চাল পায়। আমার এ দুটো না দিয়ে সে কোনোদিন খায় না। তুমি কি একা থাকো? তাই একদিন মোর ঘরখানা না হয় দেখতে গেলে? ও মোর গোপাল, আমি নতুন খেজুরের সেটাই বুনি রেখে দিলুম তোমারই বস্তি দেবার জন্য। বাউনের ছেলে মুদির এটো কাটা মাদুরে কি বসবে, তাই বলি একটা নতুন সেটাই বুনে রাখি, যখন আসবে এখানেতেই বসবে। সেবার বুড়ির বাড়িতে আর আমার যাওয়া হয়ে উঠল না। ওর এত আগ্রহ সত্ত্বেও নানা দিকে ব্যস্ত থাকি, তার উপর সমবয়সী বন্ধু বান্ধবদের দাবি রয়েছে। অনেক দিন পর গ্রামে এসেছি তো, যে কদিন গ্রামে থাকি বুড়ি রোজই সকালবেলা একবার আসতে ভুলবে না, কিন্তু কিছু না কিছু আনবেই। কখনো পাকা আম, কখনো পাতিলেবু, কখনো বা একছড়া কাঁচকলা, কি এক ফালি কুমড়ো, 2 আনা 4 আনা প্রতিদিনই দিই। একদিন একখানা কাপড়ও দিলাম। একটা জিনিস লক্ষ্য করে আসছি, বুড়ি কোনোদিনই আমার কাছ থেকে কিছু মুখ ফুটে চায়নি। কখনো বলেনি পয়সা দাও, অমুক দাও, তমুক দাও। বরং তার উল্টো, কোনোদিনই খালি হাতে সে আসে না। এবার কলকাতা থেকে কয়েকজন বন্ধু এলো দেখা করতে। গ্রামে এত সকালে কেউ উনুনি ধরায়নি। তখন বুড়ি লাঠি ঠুকঠুক করতে করতে এসে হাজির। বাড়ির বাইরে দাঁড়িয়ে সে হাঁক দিল, ও মোর গোপাল।
হঠাৎ আমার লজ্জা করতে লাগলো। কলকাতার বন্ধু বান্ধব সামনে ও আজ না এলেই পারতো না। ভালো বিপদ। এসব বিরক্তির সঙ্গে উত্তর দিলাম, হ্যাঁ কেন? এই এলাম বলি, যাই গোপালেরই একবার দেখে আসি। বন্ধুদের মধ্যে একজন জিজ্ঞাসা করলো, ও কে হে? তবু আমি চাপা দেওয়ার চেষ্টা করলাম। বললাম, আরে না না, ও এমনি গায়ের লোক। তবুও তাদের মধ্যে আরেকজন বলল, এই গ্রামে তোমার ডাক নাম কি গোপাল? হ্যাঁ না মানে। বুড়ি বলল, কাল রাত্রিরে কি গরম পড়লো গোপাল, তুই ঘুমোতে পেরিলি কাল? মুই চোখ বুঝতে পারিনি সারা রাত। বেশ করনি, ভালোই পদে পড়া গেল সকালবেলায়। আজকে না এলেই চলতো না বুড়ির। বন্ধুটি পুনরায় বলল, ও গোপাল বলছে কাকে? হ্যাঁ মানে আমাকেই বলছে। কথাটি শেষ করে ঈষৎ হেসে আমার মাথার দিকে দুটি আঙ্গুল দেখিয়ে ইঙ্গিত করে বললাম, মাথাটা একটু। বন্ধুটি বলল, ও আজ কি এনেছি বলো দেখি গোপাল, এই দেখো। কথা অনুযায়ী কাজের সামঞ্জস্য রাখতে গিয়ে বুড়ির দিকে চেয়ে যেমন সুরে লোকে একজন দুর্দান্ত পাগলকে সান্ত্বনা দেওয়ার জন্য শ্রোতবাক্য প্রয়োগ করে, তেমন সুরে বললাম, আজকে যাও, বড্ড ব্যস্ত আছি বুঝলে, কলকাতার বন্ধুরা সব এসেছেন তো। কিন্তু তার ফল সুবিধাজনক হলো না। বুড়ি একগাল হেসে বলল, সে যে মেয়েটা মরিয়ে মা বলি ডাকে, সে দুটো সিঁড়ি কুটল। আমি বললাম, ও কি করছিস? ও বললে, কামিনী সরুদানের ভালো সিঁড়ি, তোমার গোপালের জন্য দুটো নিয়ে যেও এখন। কাল দিনবেলা আমার মনটা বড্ড খুশি হলো বাবা। তা সেও আসতেছে, সে তোমারই একবার দেখতে চাই। বড্ড দুঃখী কাঙাল মেয়েটা, ধান ভেঙে সিঁড়ে কুটে একরকম করে চালাচ্ছে। একা রামের রক্ষে নেই। আবার বুড়ির কথা শেষ হতে না হতেই দেখি একটা আধ ফর্সা মাঝবয়সী স্ত্রীলোক অদূরে আমতলার দিক থেকে এদিকেই আসছে। আরও বিপদে পড়লাম, এই জন্য যে ঠিক সময় আমার জ্ঞাতি খুড়ো মশাইকেও এদিকে আসতে দেখা গেল। সর্বনাশ! তার বাড়িতে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর তিনি যদি জানতে পারেন যে এদের তৈরি চিড়ে মুড়ি আর খাবার জিনিস আমি খাই, তাহলে তো এ পাড়ায় আমার হয়ে গেছে। চিড়ে যে আজ প্রথম ওরা এনেছে, তিনি কি এ কথা বিশ্বাস করবেন? আজ দুধ, কাল চিড়ে। একটু রুক্ষ শুরুতেই বললাম, এখন যাও না, দেখছো না কাজে ব্যস্ত আছি। তা সিঁড়ি কটা নিবার একটা কিছু দাও বাবা। আরে ওসব এখন নিয়ে যাও, হ্যাঁ হ্যাঁ পরে হবে, তুমি এখন যাও। বুড়ি একটু অবাক হয়ে বলল, তা সিঁড়ি কটা? খুড়োমশাই প্রায় এসে পড়েছেন দাওয়ার ধারে। হাত নেড়ে ফেলবার ভঙ্গিতে বুড়ির দিকে চেয়ে বললাম, আহ নিয়ে যাও না, ভালোই জ্বালা। খুড়োমশাই বললেন, ওতে কি কি বলছে জমিদারের স্ত্রী? কি নিয়ে এসেছে তোমার জন্য? কিচ্ছু না, উনি বিক্রি করতে এসছেন। আরে তুমি দাঁড়িয়ে দেখছো কি, যাও না এখন। ভগবান জানেন বুড়ি আমার কাছে ছিঁড়ের বদলে পয়সা নিতে আসেননি। খুড়োমশাই বললেন, তোমার ওখানে ওর বড্ড যাতায়াত। কথাটা চাপা দেওয়ার জন্য বললাম, আমরা ওই একদিন বন্ধুরা মাছ ধরতে যাওয়ার কথা বলছিলাম, তা ভাদুড়িদের পুকুরে কি সুবিধা হবে? পুনরায় গ্রামে এলাম 5-6 মাস পরে। আশ্বিন মাসের শেষে কয়েকদিন পর ঘরে বসে আছি। অনেকক্ষণ পর বাইরে থেকে কেউ যেন আমাকে কিছু জিজ্ঞাসা করছিল। তখন দেখি বাইরে থেকে একজন নারী আমায় জিজ্ঞাসা করলো, বাবু ঘরে আসেন গা।
বাইরে এসে দেখি গত জ্যৈষ্ঠ মাসে যাকে বুড়ির সঙ্গে দেখেছিলাম ঠিক সেই মধ্যবয়সী স্ত্রীলোকটা আমাকে দেখে একটু লজ্জা পেয়ে মাথার কাপড়টা একটু টেনে দেওয়ার চেষ্টা করে বলল, বাবু কবে এসেছেন? দিন 5-6 হলো। কেন? আমিও তাই শুনলাম। বলি একবার যাই, আমার সেই মামুরে পেটিয়ে দিলে, বলে দেখে এসো গিয়ে। কে? ওই সেই বুড়ি এখানে যে নিয়ে আসতো, দিনের তো বড্ড অসুখ, এবার বোধহয় আর বাঁচবে না। গোপাল কবে আসবে, গোপাল কবে আসবে, সারা দিন অস্থির, আমাদের রোজ শুধায়। আমি বলি তিনি কলকাতায় চাকরি করেন, সব সময় কি আসতে পারেন? কি মায়া আপনার ওপর, আর জন্মে মনে হয় পেটে ধরলে, এই জন্মে তাই এতটা। একবার দেখে আসুন না গিয়ে, বড্ড খুশি হবেন তাহলে। উদাসীনভাবে বললাম, ও। মনে তখন অন্য চিন্তায় বিব্রত। এবার কাউন্সিল ইলেকশনে দুটি বন্ধুর পক্ষ থেকে ভোট সম্পর্কে গ্রামে গ্রামে বেরিয়ে লোককে অনুরোধ করবার গুরুতর ভার নিয়ে এসেছি আমি। কাল থেকেই বেরোতে হবে, মোটর আসবে, কিভাবে কি করা যায় সেই চিন্তাই করছিলাম। কোথায় কোন বুড়ির অসুখ হয়ে আছে ওসব দেখবার সময় আমার নেই। তখন স্ত্রীলোকটি বলল, ও বেলা একবার দেখতে যাবেন বাবু? আচ্ছা, তা এখন আমি ঠিক করে বলতে পারছি না। একবার যাবেন বাবু ও বেলা, হয়তো বুড়ি আর বাঁচবে না। বিকেলের দিকে বেরোতে যাওয়ার পথে দেখতে পেলাম বুড়িকে। খুব উঁচু দাওয়া, সেকালের প্রণালীতে তৈরি 5 চালা ঘর। বুড়ির স্বামীর আমলে আমার জন্মগ্রহণের পূর্বে এ ঘর তৈরি হয়েছিল। তখন এদের অবস্থা যে ভালো ছিল এই প্রশস্ত 5 চালা ঘরই তার নিদর্শন। কিন্তু ঘরখানার যে সংস্কার হয়নি অনেকদিন তা দেখে বোঝা যাচ্ছে। খড় চাল থেকে উড়ে গেছে, দড়ি বাখড়ি সব ঝুলছে, মাটির দাওয়া নানান স্থানে ভেঙে পড়েছে, বাঁশের খুঁটি নড়বড় করছে। বুড়ি শুয়ে আছে একটা ছেঁড়া মাদুরের উপর, মাথায় তেল ছিটে একটা মসলিন বালিশ। বুড়ির সেই পাতানো মেয়েটিও পাশে বসেছিল। আমাকে দেখে বুড়ি বলল, ও মা, কি এসে দেখো একবার, ও মা। আমি কাছে দাঁড়াতে বুড়ি চোখ মেলে আমার দিকে চাইল। পরে সে আমাকে চিনে ধরফর করে বিছানা থেকে উঠবার চেষ্টা করলো, কিন্তু আমি বললাম, আরে উঠো না উঠো না, ও কি? বুড়ি আহ্লাদে আটখানা হয়ে বলল, ভালো আছো তো গোপাল? ওদের ওদের তোরা কি কোথায় আছে? গোপালকে একটু বসতে দে, ওদের গোপালকে একটু বসতে দে, বসতে দে ওরে। আরে বসবার দরকার নেই, ব্যস্ত হও না, থাক থাক। ওখানে কেন দিচ্ছিস? গোপালকে ওই খেজুরের শটখানা পেতে দে। তোর জন্যে খেজুরের শটখানা কদিন আগেই বনে রেখেলাম, ওখানে পুরনো হয়ে ভেঙে যাচ্ছে। তুমি তো একদিন এলে না গোপাল, অসুখ হয়েছে, তাও তুমি আমারে একটা ভালো দেখতে আসো না। আচ্ছা আচ্ছা, চুপ করে শুয়ে থাকো, ব্যস্ত হও না আমার জন্য। ইতিমধ্যে আমি দেখি পাড়ার অনেক লোক এসে জড়ো হয়েছে। আমি এসেছি দেখে কেউ কেউ আমাকে বলল, বুড়ি কেবল আপনার কথাই বলে বাবু, আপনাকে দেখবার বড্ড ইচ্ছে। বুড়ি বোধহয় এবার আর বাঁচবে না। বুড়ির 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। সে আমাকে বলল, গোপাল, যদি আমি মরি, আমার কাফনের কাপড় তুই কিন্তু কিনে দিস বাবা। পাশের লোকটাকে জিজ্ঞাসা করলাম, সেটা আবার কি? জানেন না বাবু,
মাটি দেওয়ার সময় নতুন কাপড় কিনে দিতে হয়। ও বুঝেছি। আমাকে পেয়ে বুড়ি খুব খুশি হলো, আমায় কত কি বলতে লাগলো। ওর নাচ জামাই যেন কেমন খারাপ লোক। বুড়ির যে এমন অসুখ করেছে তা একবার চোখ দিয়েও দেখে যায় না। ঘর, তা 10 বছর ঘরে চাল পড়েনি, পচে গলে গিয়েছে পুরনো ঘর। নাচ জামাইকে বলেছিল, কিন্তু সে জবাব দিয়ে দিয়েছে, অত বড় হাতি ঘর সে ছাইতে পারবে না, পাশে একটা ছোট কুঁড়ে ঘর বেঁধে থাকতে বলেছে সে। বুড়ি চোখের জল মুছে বলল, তা থাকতে পারি বাবা, কি মুখে পরিবার আমি। আজ না হয় আমার কপাল পড়েছে, তা বলে কুড়ি ঘরে থাকতে পারি মুই। সান্ত্বনা দেওয়া সুরে বললাম, কথাটা তো ঠিকই। তুমি বলো গোপাল। ঘাড় নেড়ে বলি, সত্যি তো, আজও সেই চালা ঘর, সেই ম্লান সন্ধ্যা, সেই ছেঁড়া মাদুরে শোয়া বুড়িকে আমার মনে পড়ে। শীর্ণ লাউ গাছ, পেছনের কয়েক ঝাড় বাঁশ, আধ একটা খেকি কুকুরের আওয়াজ আমার এখনো মনে পড়ে। শান্ত ছায়া নেমে এসেছে সারা উঠোনটায়। আসবার সময় বুড়ির পাতানো মেয়ের হাতে কিছু পথ্য দিয়ে এলাম ফলের জন্য। হয়তো বুড়ি আর বেশি দিন বাঁচবে না, এই অসুখ থেকে সে আর সেরে উঠবে না। কিন্তু সে যাত্রায় বুড়ি সেরে উঠল, দিব্যি সেরে উঠল। আমি কলকাতায় যাবার আগে 2-1 বার আমার কাছে লাঠি ধরে ধরে এলো, বসে বসে আপন মনে কি কত কি বকে, তারপর চলে যায়। বছর 2 এভাবে কাটলো। এই 2 বছরের মধ্যে যখনই গিয়েছি গ্রামে, বুড়ি এসে বসে, কিছু না কিছু নিয়ে আসবেই। অসুখটা থেকে সেরে উঠে বুড়ি বড্ড দুর্বল হয়ে পড়েছিল। সে দুর্বলতা ওর আর সারল না। আমি বলতাম, কেন আসো রোজ রোজ এত দূর থেকে? এই পাকা নুনিয়াটা ভাবলাম যাই, একবার গোপালের দিয়ে আসি। তা হোক, কিন্তু তুমি না এরকম কষ্ট করে আর এসো না। তুই তো আমারে আর কোনোদিন দেখতে যাবি না। আরে না না, সময় পেলেই যাব, কিন্তু তুমি এখন বাড়ি যাও। ও গোপাল, তুই বিয়ে করলি না কেন বাপ? আরে মেয়ে পাওয়া যায় না, তাছাড়া আমার বিয়ের তো বয়স হয়ে গিয়েছে। কিছু বয়স হয়নি, কাঁচা ছেলে তোমরা। বেশ। ওই মুখুজ্জে বাড়িতে একটা বড় মেয়ে আছে, তোমার সঙ্গে বড্ড মিল হবে। ওদের একবার বলি দেখবানি। আমার ঘটকালি করবার যখন লোকের দরকার হবে তখন তোমায় ডেকে পাঠাবো, এখন তুমি যাও। কিন্তু বুড়ি না আমার কথা শুনলো না। একদিন মুখুজ্জে বাড়ির নুরু আমায় ডেকে বলল, একটা কথা বলি, আজ জমির করাতির বউ মেয়েদের কাছে গিয়ে বুড়ি বলেছে কি গোপালের সঙ্গে তোমাদের বুড়ির বিয়ে দাও। শুনে মেয়েরা তো অবাক, শেষে জানা গেল তুমি। ওরা তো শুনে আশ্চর্য। তা তুমি এই সম্বন্ধে বুড়িকে কিছু বলেছিলে নাকি? আমি নিজেকে নিতান্তই বিপন্ন ও অসহায় বোধ করলাম। তাকে বললাম, সে কি কথা, কখনো না। তুমি কি বিশ্বাস করো নাকি আমি এরকম কথা বলেছি? না না, বিশ্বাস অবিশ্বাস করিনি। যাই হোক, যদি কিছু করিও থাকো বুড়িকে বারণ করে দাও, আর যেন সে এমন না বলে গ্রাম ভালো নয়। এ নিয়ে মেয়েটার নামে একটা কথাকথি যদি হয়। তুমি বিশ্বাস করো ভাই, আমি এর বিন্দু বিসর্গ কিচ্ছু জানি না। বুড়ি যেই পরদিন সকালবেলা এসে হাজির হলো, আমি তাকে খুব বকলাম। বললাম,
কে তাকে এইসব কাণ্ড করতে বলেছে? ঘটকালি করতে ডেকেছিল কেউ তাকে? গায়ে এই নিয়ে এসে সে কথা উঠবে, পাড়া গা, আবার জায়গা খারাপ। তুমি বাপু এখানে আর এসো না। বুড়ি আমার দিকে তাকিয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে বলল, বকিস নি ও গোপাল, তুই মুঝে বকিস নি। তা তুই ও মেয়েটাকে বিয়ে না করিস, অন্য কোনো মেয়ে বিয়ে কর। বটিরে তোর পছন্দ হয়নি না? ধমকে উঠে বললাম, আবার ওইসব কথা? নিতান্ত সরলা সেকেলে বুড়ি, ও তেমন কিছু বোঝে না। সত্যি এই ঘটনা নিয়ে গ্রামে একটু কথাবার্তার সৃষ্টি হলো। বুড়ির ওপর খুব চোটে সকালবেলাটার ঘরেই থাকি রে, পাছে বুড়ি এসে জ্বালাতন করে। 10-12 দিন পরে একদিন দুপুরে ঘুমিয়ে উঠেছি, বাইরের বুড়ির গলা শোনা গেল। অমর গোপাল, ঘর থেকে বেরিয়ে এসে বললাম, কি আবার কেন এসেছো এখানে? তোমার জন্য একটা বাতাবি লেবু নিয়ে এলাম। দরকার নেই বাতাবি লেবুর, তুমি এখন যাও। বিরক্তি নিতান্তই অকারণ নয়। মাত্র 4-5 দিন আগে মুখুজ্জুদের বাড়ির ঘটনা নিয়ে জ্ঞাতি খুন আমায় 2-1 কথা শুনিয়ে দিয়েছেন। বছরখানেক আর ওই গ্রামে যায়নি, বোধহয় 1.5-2 বছরও হতে পারে। এবারে শেষ শরতে পুজোর ছুটির পর কাশি থেকে বেরিয়ে ফিরে এসেছি কলকাতায়। কলকাতায় এসে দেখি তখনও 2-1 দিন হাতে পড়ে আছে। গ্রামেই গেলাম এই শেষ 2-1 দিন কাটাতে। গ্রামে ঢুকতেই প্রথমে দেখা পড়ল পরশু সর্দারের বউ দিগম্বরীর সাথে। দিগম্বরী আমায় বলল, ও মা, আজই তুমি এলে বাবা ঠাকুর? শিবুড়ি কাল রাতেই মরে গেছে। তোমার নাম করতেছিল বড্ড। ওর ওই পাতানো মেয়ে আজ সকালে বললে। আমার মনে পড়লো সেই কথাটা। বুড়ি একদিন আমায় বলেছিল, আমি মরে গেলে তুই আমার কাফনের কাপড় কিনে দিস বাবা। ওর স্নেহাতুর আত্মা বহুদূর বারাণসী থেকে কিভাবে যে আমায় এখানে আহ্বান করে এনেছে। আমার মন হয়তো ওর ডাক একবার তাচ্ছিল্য করতে পারেনি। কাপড় কিনবার টাকা দিলাম। নাজ্জামাই এই কথাটি আমায় বলে তিনি চলে গেলেন। এই যে বাবা ঠাকুর, এসো, তামাক খাবা? বুড়ির মাটি দেওয়ার দিন তুমি কনে থেকে এলে? তুমি তো জানতে না তোমায় যে বুড়ি বড্ড ভালোবাসতো। তোমার কাছে কাফনের কাপড় নিয়ে তবে ওর মহাপ্রাণটা ঠান্ডা হলো। খাও তামাক খাও। একটি গরুর গাড়ির পুরনো কাঠামোর ওপর বৃদ্ধকে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে রেখেছে। 2জন জোয়ান ছেলে বৃদ্ধের কবর খুঁড়ছে। কবর দেওয়ার পর সকলে এক এক কোদাল মাটি ঠেলে দিল কবরের ওপর। দাও বাবা ঠাকুর, তুমিও দাও। তুমি দিলে মহাপ্রাণ ঠান্ডা হবে। আমিও এক কোদাল মাটি ঠেলে দিলাম। আমার মনে হলো যে ও যদি বেঁচে থাকতো তাহলে আমায় বলে উঠতো, অমর গোপাল।